ওকে, আজকে আমরা মোমেন্টস থেকে শুরু করব। এটাকে মোমেন্টামও বলা হয়। তো এই মোমেন্টস আসলে কি রকম, এইটার আগে একবার তোমরা আমাকে বলবা যে আমরা যে অ্যাবসলিউট ডিসপারশনের মধ্যে মিন ডেভিয়েশনের 3টা রিলেশন ছিল, মিনের সাথে, মিডিয়ানের সাথে, মোডের সাথে। তো আমরা যখন মিনের সাথে নিয়েছিলাম তার রিলেশন, তার ফর্মুলাটা কেমন ছিল? তাই না? এরকম ছিল, রাইট? এইটা ছিল হচ্ছে আমাদের আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, যেখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতো, মানে গ্রুপ ডেটা হতো, তাহলে এটার ফর্মুলাটা কিভাবে লিখতাম? সামেশন অফ, শুধু এইখানে ফ্রিকোয়েন্সি নিয়ে আসতাম এফ আই। আর কোনো পরিবর্তন আছে? আচ্ছা, বাকি এইখানে এন, এই এনটা ছোট হাতের না লিখে একটু বড় হাতের লিখিও, এই কারণে যে এই এন দ্বারা বুঝি টোটাল নাম্বার অফ ডেটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, এটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। আর গ্রুপ ডেটার ক্ষেত্রে এটা হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ওই একই ঘুরে ফিরে টোটাল নাম্বারই, টোটাল নাম্বার অফ ডেটাই। কিন্তু আনগ্রুপ ডেটায় সরাসরি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, দেওয়া থাকে সরাসরি ডেটা, ইন্ডিপেন্ডেন্ট ডেটাগুলো দেওয়া থাকে, ডিসক্রিট ডেটাগুলো, এই কারণে ছোটো হাতের লিখি। আর যখন গ্রুপ ডেটা নিয়ে কাজ করি তখন অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি মেনশন থাকে। যখন ফ্রিকোয়েন্সি থাকে এই কারণে এখানে এফআই আসবে, আর এখানে এন দ্বারা আমরা বুঝবো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। কেউ যদি এই এনটা না লিখে সামেশন অফ এফ লেখে তাও রাইট। স্যার সামেশন অফ এফ মানে তো যেগুলো ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলোর টোটাল যোগফল, আর এখানে কি আমাদের কয়টা ফ্রিকোয়েন্সি আছে সেটা দিব না? না, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, আই মিন ফ্রিকোয়েন্সিগুলোর যোগফল, F1 F2 F3 সবগুলোর যোগফল। গ্রুপ ডেটা স্যাম্পল হইলেও, হ্যাঁ এইটা আসলে একটু কারেকশন করে নাও। মানে তোমাদের মানে কিছু জিনিস আছে এরকম যে তোমাদের হচ্ছে কীভাবে বোঝাবো, যেরকম ধরো আমরা যখন শিখাই তোমাদের, যেরকম ধরো অন্যরা কীভাবে শেখায় জানি না, যখন আমি অ্যারে শেখাই, আই মিন ম্যাট্রিক্স বা অ্যারে, তখন আমি একটা স্টাইলে শেখানোর পরে ওইখানে জায়গায় জায়গায় মডিফাই করে দিই। মানে প্রথমেই অনেকগুলো মডিফাই অপশন একসাথে দিই না, যখন যেটা সামনে এসে যায় তখন বলতে থাকি, স্টুডেন্ট নিজে নিজে আপডেট হয়। এইখানে গ্রুপ ডেটা হোক আর হচ্ছে তুমি কী যেন বললা, স্যাম্পল হোক, স্যাম্পল হোক আর গ্রুপ ডেটা হোক, যখন তুমি স্যাম্পল হচ্ছে তখন যদি হয় গ্রুপ ডেটা, তখন ছোট হাতের এন লিখব। স্যাম্পলটা থেকে যদি আমরা গ্রুপ করে নেই, মানে লেভেলাইজ করে নেই, তাহলে আমরা বড় হাতের এন লিখব। আর এই লেখাটা গুরুতর কোনো অপরাধ না, কারণ হচ্ছে এইখানে এই এনের মানেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা, এখানেও টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি মানে টোটাল নাম্বার অফ ডেটাই। ডিসক্রিট টাইপ অফ ডেটাগুলোকেই আমরা লেভেলাইজ করি, ট্যালির মাধ্যমে কাউন্ট করি। আসলে কি করি, ওই টোটাল নাম্বারগুলোকেই ফ্রিকোয়েন্সি আকারে কাউন্ট করি। অ্যাকচুয়ালি দিন শেষে লজিক একই, ওটাও টোটাল নাম্বার অফ ডেটা, এটাও টোটাল নাম্বার অফ ডেটা, বাট এটা আমরা ফ্রিকোয়েন্সির উপর থেকে পাই। এই কারণে লেখার ক্ষেত্রে খালি একটু ভিন্নতা, আর কোনো ভিন্নতা নাই। আচ্ছা, ওকে, এ পর্যন্ত কোনো কথা আছে? ওকে, আচ্ছা, এখন আসো মোমেন্ট। মোমেন্ট এটাকে দুইভাবে প্রকাশ করা হয় মোমেন্টকে, একটা হচ্ছে এম আর, আর একটা হচ্ছে মিউ আর। এইটার ক্ষেত্রে খেয়াল করা হয় যে যদি স্যাম্পল হয় তাহলে এম আর দ্বারা মোমেন্টকে প্রকাশ করা হয়, আর যদি পপুলেশন হয় তাহলে মিউ আর দ্বারা মোমেন্টকে ডিনোট করা হয়। ঠিক আছে? এখন মোমেন্ট জিনিসটা আসলে কি? মোমেন্ট জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো আমরা এখানে নিলাম 5 7 11 6 4, এখানে আমরা একটা ডেটা নিলাম, এগুলো হচ্ছে আনগ্রুপ ডেটা, বুঝতেই পারছো। এই আনগ্রুপগুলো ডেটার যদি মোমেন্ট আমরা বের করতে বলি, যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ দ্য ফলোয়িং ডেটা, এই ডেটাগুলোর মোমেন্ট ভ্যালু যদি বের করতে বলি, তাহলে এই ডেটাগুলো হচ্ছে আমাদের কাছে যদি স্যাম্পল হয় তাহলে আমরা এমআর দ্বারা, আর পপুলেশন হলে মিউআর দ্বারা প্রকাশ করব। এখন মোমেন্টামটা কীরকম হবে? মোমেন্টামটা হচ্ছে এরকম, এইখানে যে ডেটাগুলো আছে এইগুলোকে আমরা টেবিলে কি হিসেবে প্রকাশ করি? এক্স আই, মানে x1 x2 x3 x4। ঠিক আছে? তার মানে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো এক্স আই, এই ডেটাগুলো প্রত্যেকটাকে, ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে
তাদের যে অ্যাভারেজ ভ্যালু আছে সেই অ্যাভারেজ ভ্যালুর যে ব্যবধান হয়, ইন্ডিভিজুয়াল ডেটা তাদের যে অ্যাভারেজ ভ্যালুর যে ব্যবধান, এই ব্যবধানের যে পাওয়ার হয়, পাওয়ার মনে করো আর হয়, এই পাওয়ারের যে সামেশন হয় ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে তাদের মিনের যে ব্যবধান, এর যে পাওয়ার, তাদের যে সমষ্টি এবং এদের যে টোটাল নাম্বার অফ ডেটা, তার অনুপাতটাই হচ্ছে মোমেন্টাম। ইন্ডিভিজুয়াল ডেটার তাদের যে মিন ভ্যালু, তার যে ব্যবধান, এর যে পাওয়ার বা ঘাত, সেইটার যে সমষ্টি সেইটা এবং তাদের যে টোটাল নাম্বার অফ ডেটা, তাদের যে অনুপাত, সেটাকে আমরা বলি মোমেন্টাম। খেয়াল করো এইখানকার এই মিন ডেভিয়েশনের সূত্রের সাথে অনেকটা মিলে যায়, পার্থক্য হচ্ছে এইখানে পাওয়ার আসে, এই পাওয়ারটা মূলত হচ্ছে এম আর এর এই আর। আমাদের এখানে কি শুধু আনগ্রুপ ডেটা হবে, মানে গ্রুপ ডেটা কোনো? অবশ্যই গ্রুপ ডেটা হবে। সাপোজ গ্রুপ ডেটা হলে এই সূত্রতে কি পরিবর্তন শুধু দরকার, শুধুমাত্র এইখানে এফ আই আসবে আর এই জায়গাতে বড় হাতের এন বসিয়ে দেব, সেম। মানে একটা সূত্র একটু মাথায় রাখবা, ওইটা থেকে বাকিটা কিভাবে আসে ওই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, অলওয়েজ তুমি যদি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্রটা খেয়াল করো, অটোমেটিক্যালি গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে এটা তোমার আশা লাগবে, যদি না আসে তাহলে বুঝবা যে বুঝতে অসুবিধা হচ্ছে। যেমন ধরো আমি এটা লিখেছি, এখন যদি তোমাকে বলি এটার গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে, তুমি বুঝতেই পারছো যে ফ্রিকোয়েন্সি জড়িত হবে। ফ্রিকোয়েন্সি জড়িত হওয়া মানেই এইখানে এফআই আসবে, এইখানে এন। ঠিক এখানেও দেখো ওই কাজটাই আমরা করেছিলাম, আর বাকি কিন্তু কোনো পরিবর্তন আসবে না। ওকে, তার মানে একই ক্ষেত্রে এইটার ক্ষেত্রেও কিন্তু লিখলে একই হবে, আলাদা কিছু হবে না, সূত্র একই হবে। খালি আমরা দেখব যে কোশ্চেনে কি বলেছে, স্যাম্পল নাকি পপুলেশন। আর যদি তোমার পড়ে মনে হয় যে এটা স্যাম্পলও বলে নাই, পপুলেশনও বলে নাই, কি করবা? এইটা আমি দিয়ে বলছি যে ফাইন্ড দ্য মোমেন্টাম ভ্যালু অফ দ্য ফলোয়িং ডেটা। অ্যান্ড এই ডেটাটাকে তুমি কি স্যাম্পল ধরবা না পপুলেশন ধরবা? ইন জেনারেলি বাই ডিফল্টভাবে যখন এরকম ডিসক্রিট টাইপ কিছু সংখ্যক ডেটা দেওয়া হয়, এটাকে আনগ্রুপ ডেটা হিসেবেই নেওয়া হয়, স্যাম্পল হিসেবেই আমরা নিব, স্যাম্পল হিসেবেই নিব। কিন্তু যদি বলা হয় একটি ক্লাসের 50 জন স্টুডেন্টের ওই যে প্রাপ্ত মার্কসগুলো নিম্নরূপ, এরপরে তোমাকে বলা হলো এই শ্রেণীর স্টুডেন্টের মোমেন্টাম ভ্যালু ক্যালকুলেট করো, তখন তোমাকে বুঝতে হবে যে 50টা ডেটাকে এইভাবে আনগ্রুপ ডেটার ফর্মুলায় x1 + x2 + x3 এভাবে করাটা একটা আনস্কিল্ড পারসনের কাজ। স্কিল্ড পারসনের কাজ হচ্ছে তুমি অটোমেটিক্যালি ট্যালি করে ফ্রিকোয়েন্সি তৈরি করে গ্রুপ ডাটা বানিয়ে ফেলবা। আর যখনই গ্রুপ ডাটায় যাবা তখন সূত্রতে খালি এই পজিশনটাই চেঞ্জ করে নেবা। ক্লিয়ার? এখন আসো, এটাতে আমরা মোমেন্টাম বলতে কী বোঝায় সেটা বুঝলাম, যে ইন্ডিভিজুয়াল ডেটা তাদের যে গড় হয় তার ব্যবধানের পাওয়ারের সমষ্টি এবং তার টোটাল নাম্বার অফ ডেটার যে অনুপাত, সেটাই মোমেন্ট। এখন আসো, মোমেন্ট কয় রকমের হয়? ইন জেনারেলি বেসিক্যালিভাবে স্ট্যাটিস্টিক্সে এই মোমেন্ট হয় দুই রকমের বেসিক্যালিভাবে। একটা হলো সেন্ট্রাল মোমেন্ট আর একটা হলো র মোমেন্ট। এই সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে আমরা যেটা আলোচনা করছি, এইটাকে বলা হয় সেন্ট্রাল মোমেন্ট। আর র মোমেন্টটা হচ্ছে এরকম, এইটাই সূত্র সেম, শুধু এই মিন ভ্যালুর এইখানে লিখতে হবে এ। এই এ দ্বারা বোঝায় অতি ক্ষুদ্র অংশ, মানে মিন ভ্যালু মানে তো মিন ভ্যালু, আর এ মানে হচ্ছে মিনের ক্ষুদ্র অংশ, শুধু মিন না, সরি, এইটা হচ্ছে বোঝানো হয় এই ডেটার, মানে কীভাবে বোঝাবো, রেঞ্জ যদি হয় তোমার 1 থেকে 10, এটা হচ্ছে পুরাটা 10, 1 থেকে 10, এর একটা মিন ভ্যালু আছে। কিন্তু আমরা এই যে মিন ভ্যালু নিচ্ছি, এটা কিন্তু 1 থেকে 10 পুরাটার মধ্যে নিচ্ছি। কিন্তু আমরা যদি এখানে শুধুমাত্র প্রথম 5টা ডেটা নেই, মাঝের যে কোনো 2টা ডেটা নেই, বা 2 থেকে 7 নাম্বার পর্যন্ত ডেটা নেই, মানে পার্শিয়াল পার্ট করে নেই, তাদের যে অবস্থান তৈরি হবে সেইটা হচ্ছে ওই এ, পার্শিয়াল মিন ভ্যালু যেটা হবে। তবে ওটা একটু কাস্টমাইজ, তবে ওইটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড। আর এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টামটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, এইটা হচ্ছে একটু অ্যাডভান্স।
এইটা আমরা আসলে যাব না, কারণ এটা আমাদের খুব একটা প্রয়োজনও হবে না সামনে। তবে এইটা আমাদের প্রয়োজন হবে, এটা আছে, ব্যবহার আছে। সো এই জন্য আমরা সেন্ট্রাল মোমেন্টাম নিয়ে এখানে পড়ব, র মোমেন্টামটা আমরা যাচ্ছি না। তবে র মোমেন্টামের দু একটা প্রবলেম সলভ করব, মানে খুব বেশি ডেসক্রিপশনে নাই, কারণ ওই ফর্মুলার একটা সামান্য চেঞ্জ করে কিভাবে কাজটা ব্যবহার করা যায় একটা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে শুধু দেখা যেতে পারে, কিন্তু এছাড়া খুব ডিপলিভাবে আমরা র মোমেন্টের মধ্যে যাব না। আমাদের মূল উদ্দেশ্য সেন্ট্রাল মোমেন্টামের মধ্যে। এই সেন্ট্রাল মোমেন্টামের মধ্যে 4টা সাব আছে, মানে সাব ক্লাস আছে। এই 4টা সাব ক্লাসের প্রথমটাকে বলা হয় ফার্স্ট মোমেন্টাম ভ্যালু, সেকেন্ড মোমেন্টাম ভ্যালু, থার্ড মোমেন্টাম ভ্যালু, ফোর্থ মোমেন্টাম ভ্যালু। মোমেন্টাম ভ্যালু বলতেই, মানে মোমেন্টাম বলতেই আমরা বুঝবো যে 4টা মোমেন্টামের কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন করেছিলাম ফাইন্ড দ্য মোমেন্টাম ভ্যালু অফ দ্য ফলোয়িং ডেটা, এটার মানেই হচ্ছে তোমাকে এই 4টা মোমেন্টাম ভ্যালু বের করতে হবে। আর যদি ফিক্স করা থাকে ফাইন্ড দ্য থার্ড মোমেন্টাম ভ্যালু অফ দ্য ফলোয়িং ডেটা, দ্যাট মিনস শুধু থার্ড। আর যদি মেনশন করা না থাকে 4টাই বের করতে হবে, কোয়ার্টাইলের মতো। মেনশন করা না থাকলে 3টাই বের করতে হবে, আর মেনশন করা থাকলে শুধু সেটাই বের করতে হবে। ইয়েস, এইখানে ফার্স্ট মোমেন্টাম মানে আমরা লিখব m1, সেকেন্ড মোমেন্টাম মানে m2, থার্ড মোমেন্টাম মানে m3, আর ফোর্থ মোমেন্টাম মানে m4। স্যাম্পল হইলে পপুলেশন হইলে μ1, μ2, μ3। তাহলে সূত্রটা কি দাঁড়াতো? এখানে যেমন আছে তেমনই হতো। এখানে হচ্ছে xi মাইনাস x বার, উপরে পাওয়ার 1, আমরা তো লিখি না লিখি সমান, নিচে n। তার মানে থার্ডের ক্ষেত্রে কেমন হতো? সামেশন অফ xi মাইনাস x বার কিউব। এটি তো আর এর মানটা এখানে ডিভাইডেড বাই n। তাহলে বাকি দুইটা বুঝতে পারছো কীরকম হবে? এখন হচ্ছে এই ডেটা থেকে এই ভ্যালুগুলো কি এইটা ক্যালকুলেশন করে তোমাদের দেখানো লাগবে? অলরেডি কিন্তু মেন ডিভিশনে এই জাতীয় কাজ করে এসেছো, তাহলে এটার করার দরকার হবে না। তারপরেও সামান্য একটু বলি, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের xi 5, 7 যেগুলো আছে, এই পজিশনে তুমি বের করে এইখান থেকে বের করে নিবা x বারের মান কত, দেন তুমি এখানে xi মাইনাস x বারের মান বের করবা, এরপর স্কোয়ার বের করবা, কিউব বের করবা, 4 বের করবা। মানে এইখানে যে স্কোয়ার হবে সেটা হচ্ছে এইখানকার ভ্যালুর স্কোয়ার, কিউব যেটা হবে সেটা হলো এইখানকার ভ্যালুর কিউব। ক্যালকুলেটরের কাজ শুধু। তার মানে কি, আশা করি এগুলো তোমরা এখন তো ক্যালকুলেশন পারার কথা, বের করবা। তার মানে আর যদি গ্রুপ ডেটা দেওয়া থাকতো তাহলে পরে আমরা কীভাবে করতাম, শুধু এইখানে এফআই, এখানে এন, এই এনটা নিতাম টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এফআইটা তো বুঝতেই পারছো ফ্রিকোয়েন্সি দেওয়াই থাকে। যেমন তোমাদের যে ফার্স্ট ডেটা আমরা করেছিলাম ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি দিয়ে, ওই ডেটা সেটেই যদি আমরা এইটা করতে চাই তাহলে কি করব, ওই যে মিডিয়ান ভ্যালু, মিড ভ্যালু যেটা ছিল সেটাই তো আমাদের xi, তাহলে xi আছে, ফ্রিকোয়েন্সি এফআই আছে, তাহলে কি এখন এটা করা যাবে না? তোমরা করে দেখবা, ঠিক আছে? এ পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা আসলে সবই সিম্পল, কিন্তু অঙ্ক পরিপূর্ণ কিন্তু কইরো, না হলে কিন্তু ফিউচারে প্রবলেম পড়বা। এখন মনে হচ্ছে আরে স্যার, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ওই বিন্দু বিন্দু জল পরে একেবারে পুরো সাগর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি যদি সিকোয়েন্স বুঝতে পারো, আমার মনে হয় পারার কথা, যদি সিকোয়েন্স বোঝো। এখানে কিন্তু বারবার আমি আগে থেকেই বলে আসছি একটা সিকোয়েন্স আছে, কিন্তু ওইটা যদি ধরতে পারো তাহলে বুঝতে ইজি হবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে ভাববা যে কোনটা কোন সূত্র, কোনটা লিখবো, স্যাম্পল নাকি গ্রুপ নাকি আনগ্রুপ, এটা প্যাচ লেগে যাবে। তাও তো তোমাদের শুধু ডিরেক্ট ফর্মুলায় শুধু করে যাচ্ছে, ইনডিরেক্ট ফর্মুলায় তো যায়নি। কারণ এর আগে যখন 2টা মোডে পড়িয়েছি একেবারে 99% পোলাপানে এই ভুল করেছে যে স্যার সূত্র কোনটা ইউজ করব, ডিরেক্ট না ইনডিরেক্ট। আবার ডিরেক্ট করতে গেলে গ্রুপ না আনগ্রুপ, আবার ইনডিরেক্টেও গেলে গ্রুপ না আনগ্রুপ, আবার প্রশ্ন হচ্ছে যে স্যাম্পল না পপুলেশন। এই প্যাচ লাগানোর কারণে এইবার ইনডিরেক্টে যাচ্ছি না, শুধু ডিরেক্টেই যাচ্ছি। তবে হ্যাঁ, যারা ডিরেক্টটা ভালো মতন লজিক বুঝে ফেলতে পারবা তাদের জন্য ইনডিরেক্ট যখন কঠিন হবে না। ঠিক যেরকম এই সূত্রটা বোঝার কারণে তুমি এইটা এখন বুঝতে পারতেছো কি চেঞ্জ,
ডিরেক্ট ফর্মুলাটা যদি কেউ বোঝে, ইনডিরেক্ট করার জন্য তার অতটা কষ্ট হওয়ার কথা না, কিন্তু এই মুহূর্তে দিতে চাচ্ছি না, কারণ আমাকে একটু সবার কথা ভাবতে হচ্ছে। তো তবে তোমাদের মধ্যে যা কারো যদি আগ্রহ থাকে, ওকে আমার সাথে কথা বললো পরে। আচ্ছা ঠিক আছে, আশা করি এটা হয়েছে পারবা। এখন আসি, এটা তো মোমেন্টাম ভ্যালু বের করলাম। যদি তোমাদের বলা হতো যে এই ডেটা সেটের উপরে বেস করে স্কিউড ভ্যালু বের করতে, স্কিউড ভ্যালু এই জিনিসটা কি একটু পরে পড়াচ্ছি, কিন্তু এইখানে যেহেতু মোমেন্টামের মধ্যে আসি বলে যাচ্ছি স্কিউ কি আর কার্টোসিস কি আমি একটু পরে আসতেছি। আপাতত এইখানে যেহেতু মোমেন্টামে আসি তাই এইটা একটু বলে যাই। যদি তোমাদেরকে বলা হয় ফাইন্ড দ্য স্কিউড ভ্যালু অফ দ্য ফলোয়িং ডেটা বেসড অন মোমেন্টাম, খেয়াল করিও তোমাদের স্কিউড ভ্যালু বের করতে বলছি এই ডেটা সেট থেকে বেসড অন মোমেন্টাম, তখন তোমাকে বুঝতে হবে যে এই স্কিউড ভ্যালু বের করতে হলে মোমেন্টাম ভ্যালু বের করতেই হবে। এখন আসো, এই স্কিউড ভ্যালু বের করার জন্য এই স্কিউড ভ্যালুটাকে ডিনোট করা হয় বিটা 1 দ্বারা। তোমরা যে ফিজিক্সে যে গামা বিটা পড়ছো ওই বিটা, এইটার ফর্মুলাটা হচ্ছে এরকম, μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। এই স্কিউড ভ্যালু যদি বেসড অন মোমেন্টাম হয় তাহলে ফর্মুলা হচ্ছে স্কিউডের ক্ষেত্রে থার্ড মোমেন্টামের স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড মোমেন্টামের কিউব। খেয়াল করো, ভেতরে 3 উপরে 2, ভিতরে 2 উপরে 3, যে কোনো একটা টেকনিকের সূত্র মনে রাখো। এইটা মনে রাখার আর কোনো উপায় নাই যদি একটু টেকনিক্যালিভাবে তুমি না বোঝো যে আচ্ছা থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড, এখানে থার্ডে 3 লিখলে উপরে স্কোয়ার, এখানে 2 লিখলে কিউব, মানে এটা আমি মনে রাখি এইভাবে, তোমার মনে যেভাবে রাখতে পারো। তো যেরকম পর্যায় সারণীর টেবিল যখন প্রথম পড়েছো ওটা তো আসলে মুখস্থ করার প্রয়োজন না, কিন্তু প্রথম তো 9-10-এ কলেজে সারা বলেছে এটা তো মাথায় থাকতে হবে, তখন তোমরা বিভিন্ন স্টাইলে যে পারছো মনে রাখছো। এই সূত্রগুলো যে স্টাইলে পারো মনে রাখবা, এটার আলাদা কোনো ফর্মুলা নাই। আশা করি তাহলে স্কিউড ভ্যালু যদি মোমেন্টামের উপর বেস করে করতে বলে এই সূত্র জানা থাকলে পারবা। স্কিউড ভ্যালু বের করতে হলে তাহলে আমাদের পপুলেশন হিসেবে মিউ এর ভ্যালুটা বের করতে হবে। মিউ, হ্যাঁ পপুলেশন বলা থাকলে তখন যদি আনগ্রুপ ডেটা দেওয়া থাকে ওইটাকে আবার ট্যালি হিসেবে করে তারপর ফ্রিকোয়েন্সি বের করে ওটা করতে হবে অবশ্যই। তখন হচ্ছে যে সূত্র এখানে চেঞ্জ করলে যা আসবে ভ্যালু তো আসবে, এখানে তাহলে ভাগ করে দিবা, স্কোয়ার করবা, ভাগ করবা, এই মান বের হয়ে গেলে তো আর এটা তো কঠিন না যদি সূত্র জানা থাকে। দেখো কোশ্চেনে ধরো স্যাম্পলও মেনশন নাই, আবার হচ্ছে সেটা পপুলেশন কিনা মেনশন নাই, তখন নিয়ম হচ্ছে এটার জন্য কোনো বিশেষ কোনো সূত্র নাই। তখন টেকনিকটা হচ্ছে ডেটার পরিমাণ যদি খুব কম হয় তাহলে আনগ্রুপ ডেটা হিসেবে তুমি কাজ করে ফেলো, মানে স্যাম্পল ধরে কাজ করে ফেলো, স্যাম্পল ধরে কাজ করো। আর যদি ডেটার পরিমাণ দেখো অনেক বেশি, অথবা একটি ক্লাসের 50 জন স্টুডেন্টের ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রাপ্ত মার্কসগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু ফিক্স করে ফেলাইছে, এটা স্যাম্পলেই চলে পপুলেশনে চলে গেছে, কারণ একটা ক্লাসের টোটাল 50 জন স্টুডেন্টের প্রাপ্ত মার্কসগুলো নিম্নরূপ যেভাবে থাকে, তাই না? তখন কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ক্লাসের টোটাল শিক্ষার্থীদের প্রাপ্ত মার্কসগুলো নিম্নরূপ। তুমি গুণে দেখলে যে ওখানে 50 জন আছে, তার মানে বোঝা গেল যে এখানে 50 জন স্টুডেন্টের কথাই বলেছে, মানে পপুলেশনের ইঙ্গিত দিচ্ছে। বাট যদি কেউ সিম্পলিভাবে চিন্তা ভাবনায়, এইখানে একটু অবশ্যই চিন্তার ব্যাপার আছে, কিন্তু বুঝতে হবে প্রথমে, কিন্তু যাদের মার্কস লেস দ্যান 60 আছে তারা যদি এইটার প্যাচ লাগিয়েও দেয় তাদের কোনো জরিমানা হবে না। কিন্তু আশরাফ ভুল করলে পরে A+ পেতে চলেছে, 90 পেতে চলেছে, অবশ্যই এখানে ধরা হবে, ঠিক আছে? যে ইউসুফের ক্ষেত্রে ধরা হবে, ইয়াসিনের ক্ষেত্রে ধরা হবে, রাব্বানির ক্ষেত্রে ধরা হবে, আবিদের ক্ষেত্রে ধরা হবে, গিফারির ক্ষেত্রে ধরা হবে, ঠিক আছে? তোমার নাম কি? তাপসীর ক্ষেত্রে ধরা হবে, জারিনের ক্ষেত্রে তো ধরাই হবে। জারিন নামের স্টুডেন্টরা সবসময় ব্রিলিয়েন্ট হয়, হয় নাই? সবসময় যে এক সিকোয়েন্সে কাজ করবে তার কোনো মানে আছে? একটু সিকোয়েন্স ব্যালেন্স হতেই পারে। আচ্ছা ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছো? এখন আসো, যদি এই ডেটার উপর বেস করেই তোমাদের কার্টোসিস ভ্যালু বের করতে বলা হয় বেসড অন মোমেন্টাম, ফাইন্ড দ্য কার্টোসিস ভ্যালু অফ দ্য ফলোয়িং ডেটা বেসড অন মোমেন্টাম,
তখন এই কার্টোসিসকে প্রকাশ করা হয় β2 দ্বারা, এবং তার সূত্র হচ্ছে ফোর্থ মোমেন্টাম ডিভাইডেড বাই সেকেন্ড মোমেন্টাম স্কোয়ার। যখন কার্টোসিস ভ্যালু, এই জিনিসগুলো কি এখন একটু পরেই বলবো, কার্টোসিস ভ্যালুটা যদি আমাদের এই মোমেন্টামের উপর বেস করে ডিফাইন করতে পারে, তাহলে আমরা বের করব ফোর্থ মোমেন্টাম ডিভাইডেড বাই সেকেন্ড মোমেন্টাম স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা একটু মুখস্থ করে নিও, যে কোনো যে পদ্ধতিতে পারো মনে করে নিও। আশা করি এ পর্যন্ত কোনো অসুবিধা নাই নাকি? আচ্ছা, এখন আসি আমরা অ্যাকচুয়ালি যে মোমেন্টাম শেষ, এখন আসি যে স্কিউ। এই স্কিউ জিনিসটা আসলে কি? দেখো, তোমাদের একটু আলোচনা মনে হয় করেছিলাম যতদূর মনে পড়ে। একটু বেল শেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? ওইটাকে আসলে কোন ডিস্ট্রিবিউশন বলেছিলাম? ওটা তো শেপটা বেল শেপ, এটা বেল মেথডও বলা যায়, বাট এটা ছিল মূলত ডিস্ট্রিবিউশনের মধ্যে নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা বলেছিলাম যে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, শেপটা বেল শেপ। ঠিক আছে, তার মানে এটার নাম বলেছিলাম আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। এর আরেকটা নাম আছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। এইটাকে বলা হয় নর্মাল প্রবাবিলিটি কার্ভ। এটি একটু খাতায় লিখে রাখো যে এনপিসি মানে হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ। আচ্ছা, এইটার ক্ষেত্রে বলেছিলাম যে এইটার যে মিন ভ্যালু হবে, সরি এইটা হচ্ছে মিন ভ্যালু, তাই না? বলেছিলাম এই শেপটার লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, সিমেট্রিক টাইপের হবে, রাইট, সিমেট্রিক টাইপের হবে, অর্থাৎ এর লেফট সাইড আর রাইট সাইড সমান হবে। এই নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল প্রবাবিলিটি কার্ভের ক্ষেত্রে এই যে ইন্টারসেক্ট পয়েন্ট, বেজের সাথে মিড ভ্যালুর যে ইন্টারসেক্ট পয়েন্ট, এই পয়েন্টটাতে মিড ভ্যালু, মিডিয়ান ভ্যালু আর মোড ভ্যালু সমান হয়। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ক্ষেত্রে এই যে মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মোড ভ্যালু এরা অলওয়েজ সমান হয়, অর্থাৎ মিন ভ্যালু যদি 2.4 হয়, মিডিয়ানও 2.4 হবে, মোডও 2.4ই হবে। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টার, বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কার্ভটার এই লেফট সাইডে আর এই রাইট সাইডে কার্ভটা ঢালু হয়ে নামবে ঠিকই, কখনোই এই লাইনটা বেজ লাইনকে টাচ করবে না, মানে ইন্টারসেক্ট করতে পারবে না, তবে সবচেয়ে নিয়ারেস্ট পজিশন দিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে আমরা এখানে একটি মাত্র ওয়েভ নিয়েছি, যদি হিউজ ডেটা সেট হতো, ওয়েভও অনেক বেশি হতো, তখন এই ওয়েভটা নিচে নেমেছে আবার উপরে উঠে গিয়ে আর একটা হতো, আর একটা হতো, অনেকগুলো হতো। বাট আমরা আলোচনা করছি শুধু একটি পার্ট নিয়ে। শর্ত হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা ডাউন খাবে সেটা এই বেজ লাইনের সবচেয়ে নিয়ারেস্ট পজিশন দিয়ে যাবে, বাট কখনোই টাচ করবে না। আই মিন এখানে ডিফারেন্স থাকবেই। বেশি ডেটা হইলেও তো তাও মানে ইন্টারসেক্টটা করবে না, মানে যদি অনেক পরিমাণ ডেটা থাকে, যদি কার্ভও বেশি থাকে, তাও তো মানে স্যার মানে বেস লাইনের সাথে টাচ হবে না, নর্মাল ডিস্ট্রিবিউশনে হবে না, অন্য জায়গা হবে। যেমন আমাদের ওই স্কিউ নিতে গেলেই আমরা টাচ করে ফেলবো। বাট আমাদের কথা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনে দুইটা জিনিস, তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক, এটা মিডিয়ান মোড সেম হবে। দুই, এটা হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড ব্যালেন্স করবে, সিমেট্রিক হবে। এই যে হাতের আঙুল যেভাবে ধরলে বোঝা যায়, এই যে এরকম করে ধরলে যেটা বোঝা যায়, এই মাছ বরাবর যদি করে এই হাতের উপর ওভারল্যাপ করা যায়, এটাই হচ্ছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউট। ঠিক আছে। আর একটা হচ্ছে এইটা ঢালটা কখনোই টাচ করবে না, তবে সবচেয়ে নিয়ারেস্ট পজিশন দিয়ে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন আসো, এই নর্মাল ডিস্ট্রিবিউশন মানে লেফট সাইড আর রাইট সাইড গ্রাফের সমান আছে, কিন্তু কোনো কারণে যদি মডিফাই হয়, চেঞ্জ হয়, অর্থাৎ এই শেপটা আর সিমেট্রিক না থেকে অ্যাসিমেট্রিকে হয়ে যায়, কোনো একটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই শেপটা ব্যালেন্স থাকবে না, সিমেট্রিক থাকবে না। এই যে ল্যাকিংসটা তৈরি হলো, সিমেট্রিক নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের যে একটা পরিবর্তন হলো, মডিফাই হলো,
এই মডিফাইটাইকেই বলা হয় স্কিউ। মানে স্কিউ মানেই হচ্ছে এ সিম্পল মডিফাই অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের যে একটু পরিবর্তন হওয়াটা, ল্যাক বা হচ্ছে কোনো ধরনের পরিবর্তন হওয়াটা সামান্য হতে পারে, বাট পরিবর্তন হওয়াটাকেই আমরা বলি স্কিউ। আর ওই স্কিউতে যে কার্ভটা পাই সেটাকে বলা হয় স্কিউড কার্ভ। আর যে কারণে এই পরিবর্তনটা হয়েছে সেটাকে বলা হয় স্কিউনেস। এটা হচ্ছে তার গুণ বা দোষ, যেটাই হোক, মানে তার এটা অ্যাডজেক্টিভ, যে কারণে হয়। কোন কারণে হয়? এই কারণে হয় দেখো তোমরা গ্রাফের ক্ষেত্রে কিন্তু এটা জানো, এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ ভ্যালু হয় আর এই বাম পাশের দিকে নেগেটিভ ভ্যালু হয়। তো এই কার্ভটাকেও আমরা হচ্ছে একটু দুই ভাগে ভাগ করে নিয়েছি। এর এই প্রান্তটা এখানে টাচ করবে, এই প্রান্তটার ঢালটা টাচ করবে না, এটা হলো রাইট সাইডে। আবার এই অংশটা যদি ভাবো, এই পাশের এই রাইট সাইডে টাচ করলেও লেফট সাইডে টাচ করবে না, অর্থাৎ এই দুটাকে যদি এক জায়গা করো আসলে এইটার মতোই আসবে। বাট এটাকে আমরা একটু স্প্লিট করে দিয়েছি, করে দিয়ে কি করেছি, এইখানে টাচ করে ফেলেছে, এটার এই পাশে টাচ করেছে, যেটা বেল শেপে হতো না বাট এখন টাচ করেছে। প্লাস এই শেপটার একটা পরিবর্তন আসছে। এই যে পরিবর্তনটা দেখতে যেমন দেখা যাচ্ছে, এইটাকে দেখে হচ্ছে বেলের মতন, আর এইটাগুলো দেখতে লাগে টেলের মতন। ঠিক আছে, মানে শেপটা টেল শেপ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, ওকে খেয়াল করো, যদি পজিটিভ দিকে হয়, পজিটিভ দিকে যদি হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে পজিটিভ দিকে হওয়া মানে হচ্ছে এইখানকার মিন ভ্যালু ইজ লেস দেন মিডিয়ান ভ্যালু ইজ লেস দেন মোড ভ্যালু, এরকম হবে। এই ক্ষেত্রে এই মিডিয়ান ভ্যালুর চেয়ে মিন ভ্যালুর চেয়ে মিডিয়ান ভ্যালু একটু কম হবে, মিডিয়ান ভ্যালুর চেয়ে মোড ভ্যালু কম হবে। অর্থাৎ সাপোজ যদি এইটা মিন ভ্যালু হয়, এইটা মিডিয়ান ভ্যালু হবে, এইটা মোড ভ্যালু হবে। বিষয়টা হচ্ছে এরকম যে মিনের চেয়ে মিডিয়ান বড় হবে, মিডিয়ানের চেয়ে মোড বড় হবে। তাহলে এই পজিশনে এসে তার বিপরীত হবে, অর্থাৎ এই পজিশনে মিনটা বড় হবে, মিডিয়ানটা আর একটু ছোট হবে, মোড সবচেয়ে ছোট হবে। এই দুইটা পজিশনে খেয়াল করলে দেখা যায় যে মিডিয়ান ভ্যালুটা মাঝ বরাবরই আছে, দুই পজিশনেই মিডিয়ান ভ্যালুটা মিড লেভেলেই আছে। মূলত হচ্ছে এই দুটা ছোট বড়, মিন আর মোড, ওটা বাই ডিফল্ট ভেতরে আছে। আমরা ওয়ানকে বারবার বলি না, বাট বুঝে নেই, এখানেও চাইলে অপটিমাইজ করে বলা যায়। তবে মেইন জিনিস এটাই যে অবশ্যই পজিটিভ সাইডে দেখো মিনের চেয়ে মিডিয়ান বড়, মিডিয়ানের চেয়ে মোড বড়। এবং এই সাইডটা কোন সাইড? ডান পাশে, গ্রাফের ডান পাশে, মানে পজিটিভ সাইড। তার মানে হচ্ছে এইটাকে আমরা বলবো পজিটিভলি স্কিউড কার্ভ, এটাকে আমরা বলবো পজিটিভলি স্কিউড কার্ভ। তাহলে এইটার নাম কি বলবো? এটা লেফট সাইডে নেগেটিভলি স্কিউড কার্ভ। এই যে স্কিউ বা স্কিউড কার্ভ, এটা তাহলে সর্বমোট দুই প্রকারের হবে, একটা পজিটিভলি, একটা নেগেটিভলি। এটা হচ্ছে গ্রাফিক্যালি। যখন আমরা পজিটিভলি এবং নেগেটিভলি দুই প্রকারে ভাগ করছি, তখন বেসড অন মিন, মিডিয়ান, মোড। যখন আমরা পজিটিভলি আর নেগেটিভলি স্কিউড খুঁজছি, তখন সেটা তৈরি হওয়ার জন্য কারণ হচ্ছে মিন, মিডিয়ান, মোড। এদের মধ্যে একটা রিলেশন হচ্ছে, যেটার উপর বেস করে মিন, মিডিয়ান, মোডের উপর বেস করে পজিটিভ অথবা নেগেটিভ হচ্ছে। পজিটিভ হচ্ছে যদি এই শর্ত মানে, নেগেটিভ হচ্ছে এর বিপরীত শর্তটা মানলে।
বুঝতে পেরেছো? আর ওইখানে যেটা আমরা করে আসছি সেটা মোমেন্টামের উপর বেস করে ভ্যালু, ওখানে কিন্তু শেপ কি সেটা বলা হয়নি, ওখানে কিন্তু এখানে শেপ আসতেছে, টেল শেপ, হয় পজিটিভ না হলে নেগেটিভ শেপ আসতেছে। বাট মোমেন্টামের উপর বেস করে যখন স্কিউড করেছি তখন শুধু ভ্যালু আসতেছে, এটার ক্ষেত্রে কিন্তু আবার শেপ নাই যে পজিটিভ না নেগেটিভ, এটা জাস্ট একটা ভ্যালু, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা শেপটা কেমন সেটা ডিসিশন নিব বেসড অন এই তিনটা। হ্যাঁ, এখন হচ্ছে তোমাদের যে প্রথম থেকে যখন ক্লাস করাই AM GM HM ভ্যালু বের করাই, মিডিয়ান মোড করাই, তখন যে ডেটা সেট দিয়ে করা হয়েছে ওই ডেটা সেটের উপর বেস করে আমাকে বলো ওই ডেটা সেট পজিটিভ না নেগেটিভ, তোমাদের খাতা দেখে বলো যে ওইটা কি এখন পজিটিভ স্কিউড বলবা নাকি নেগেটিভ স্কিউড বলবা। ওইখানে যদি ক্যালকুলেশন করে থাকছো, প্র্যাকটিস করেছো, তাহলে এখন বলতে পারার কথা, আর যদি না করে থাকো তাহলে বলতে পারার কথা না। তার মানে তোমরা আসলে কাজ করো নাই। নেগেটিভে ক্যালকুলেশন করেছিলা? আচ্ছা, তোমাদের ওই ভ্যালু দেখবা, তার মানে তোমরা লিখবা ওই রকম ক্যালকুলেশনের পরে লিখবে অ্যাকর্ডিং টু দ্য স্কিউড ফর্মুলা ইট সাপোর্টেড দিস কন্ডিশন, সো উই ক্যান সে ইট ইজ আ পজিটিভলি স্কিউড অথবা নেগেটিভলি স্কিউড, যে কন্ডিশন ফলো করে সেইটার উপরেই বলবা। মানে মুড সবচেয়ে বেশি বড় হইলে সেটা পজিটিভ দিকে যাবে, আর যদি একটা মনে রাখো অথবা এই চিত্রের দিকে তাকাও, মনে থাকবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই দুইটার উপর ডিসিশন নেওয়া যায়, সেটা হচ্ছে মিনটা যদি মিডিয়ানের মুডের চেয়ে ছোট হয় তাহলেই পজিটিভ, আর এর বিপরীত হইলেই নেগেটিভ। কিন্তু খেয়াল করো, তোমার এটা তো উজ্জ্বল রাখতেছো, বাস্তবতায় তো তোমার তিনটেই চেক করা দরকার। এমন তো হতে পারে যে তোমার এই মিন আর মুড অথবা মিন আর মিডিয়ান যদি সমান হয়ে যায় তাহলে এটা স্কিউডের অন্তর্ভুক্ত হবে না। যদি এখানকার কোনো দুইটার ভ্যালু সমান হয় তাহলে অবশ্যই ওই যে ডেটা সেট সেটা স্কিউডের কোনো অন্তর্ভুক্ত হবে না, সে হচ্ছে কি মানে স্কিউড নয়, সেই স্কিউডের অন্তর্ভুক্ত হতে পারবে না। হ্যাঁ, বেলও তো হবে না, মানে যদি দুইটাই সমান হয় সেই ক্ষেত্রে তো বেলও হইতেছে, বেল শেপ হচ্ছে না, তার মানে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। এটা হলো তিনটা হইলে পরে হবে, দুইটা মিল হলেও হবে না, তিনটাই হইতে হবে। আচ্ছা, মনে করো তোমাদের আমি ক্লাস টেস্ট নিলাম, মিড টার্ম পরীক্ষা নেওয়া হলো, তোমরা টোটাল আছো মনে করো 50 জন, 50 জনের মার্কসগুলো লেখা হলো। লেখার পরে আমরা কাউন্ট করে দেখলাম অ্যাভারেজ মান 50 জন স্টুডেন্ট আছো, তোমাদের অ্যাভারেজ মার্কস যা ক্লাসে পেয়েছো সেটা মনে করো যে 50.5, আর মোট যে ভ্যালু সেই ভ্যালুটা মনে করা হচ্ছে 65। হ্যাঁ, এখন হচ্ছে এইখানে তোমাকে বলতে হবে যে এটা কি সিচুয়েশনটা কেমন, পজিটিভ অর নেগেটিভ, কোনটা বলবা? প্রাইমারিভাবে আমরা এটাকে মিডিয়ান এই মুহূর্তে আমরা উজ্জ্বল রেখেও যদি এই দুইটার রিলেশনে বলি তাহলে আমরা বলতে পারি এটা পজিটিভ, এটা অপটিমাইজ ওয়েতে এটাকে পজিটিভ। এইটার মানে হচ্ছে ধরো 50 জনের মধ্যে প্রত্যেকে গড়ে পেয়েছে 50.5, বাট মিডিয়ান ধরো এই যে গড়ে পেয়েছে কত 50 আর মুডে পেয়েছে 65, এইটার মানে হচ্ছে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, অনেক স্টুডেন্ট 65 পেয়েছে, দ্যাট মিনস হচ্ছে পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে মানে কোশ্চেনটা ডিফিকাল্ট আর ইজি ছিল, ইজি ছিল, এই জন্যই তোমরা পজিটিভ। সেক্ষেত্রে তো মোড ভ্যালু অবশ্যই কমে যাওয়ার কথা। এমন হতে পারে যে মোড ভ্যালু এটাই হচ্ছে ধরো 45 অথবা এটা হচ্ছে 48 হতে পারে। তখন বুঝতে হবে যে যেহেতু হচ্ছে মোড কম, সো কোশ্চেনটা নিশ্চয়ই হার্ড ছিল, কারণ লেভেল তো অবশ্যই আছে, তাই না? তো লেভেলের ভিতর তো একটা নর্মাল একটা রিলেশন তো থাকতে হবে, সেইটার উপর আমরা বেস করে একটা ডিসিশন নিতে পারি। আচ্ছা, কোশ্চেন হার্ড হয়েছে নাকি আসলে অ্যাভারেজ ছিল, ইজি ছিল।
ওখানে স্যার কিছু কিছু ইনস্টিটিউটে সবাই এ প্লাস পেয়েছে, এটা কেমন পসিবল? এটা ইম্পসিবল না, কারণ হচ্ছে দেখো ক্যাডেটের যারা পরীক্ষা দেয় 40-50টা দেয় সবাই গোল্ডেন পায়, খালি এ প্লাস না, ওরা সবগুলোই গোল্ডেন পায়। ওদের মিন ভ্যালু হাই, ওদের মুডও হাই। এই যে হাই হলো না, এটার সলিউশনে এনে আছে কার্টোসিসের মধ্যে, এটার সলিউশনে এনে আছে। আচ্ছা, পজিটিভলি এটা বুঝতে পারছো? তাহলে ইসকিউ শেষ, 5 মিনিটের মধ্যে কার্টোসিস শেষ। যদি একটু পজ করো বলি, এইটা তোমাদের কিভাবে বুঝাবো? এইটা আমার স্যার যেভাবে বুঝাইছিল সেইভাবেই বোঝাই। তোমরা সাগর পাড়ে যা বালু দিয়ে ঘর বাড়ি বানাইছো, অভিজ্ঞতা আছে কারো কারো? বালু অথবা যে রাস্তাঘাটে বালু পাবা, দেখবা এই বালুগুলোকে হচ্ছে যখন রাখা হয়, বালুগুলোকে যখন রাখা হয়, ধরো এই যে বালুগুলোকে যখন রাখা হয় তখন এই যে এইরকম থাকে, বালুগুলো রেখে দিলে এরকম একটা স্তূপের মতন লাগে, ঠিক আছে, এরকম একটা শেপ লাগে। আবার ধরো তুমি যদি সাগর পাড়ে যেটা বলছিলাম ওইখানে বালু দিয়ে তুমি যদি কিছু বালু একসাথে করো তাহলে শেপটা এতটুকু হতে পারে, আর যদি আরও অনেক বালু নিয়ে থাকো তাহলে হয়তো এতটুকু উঠে আসতে পারে। আবার যদি এই বালুগুলোকে এইখানে যতটুকু বালু নিছো সেটার স্প্রেডটা এতখানি, এই কারণে হাইটটা কম, বাট এইখানে কি করছো একটু কমিয়ে দিছো হাইট, হলো স্প্রেড, এই কারণে হাইটটা বেড়ে গেছে। আবার হচ্ছে তুমি যদি এরকম করো যে আরও হিউজ পরিমাণে করো তাহলে হাইট আরও বেড়ে যেতে পারে, মানে এখানে আরও হবে কিন্তু, ঠিক আছে, আমি বোঝাতে চাচ্ছি যে এটা হাইট এই দুইটার চেয়ে আরও বেশি, ঠিক আছে। তার মানে হচ্ছে এই বালুগুলো স্প্রেড যত বাড়িয়ে দিব তার উপরের হাইট, আই মিন এটাকে পিক পয়েন্ট বলে, পিক পয়েন্ট, এই পিক পয়েন্ট তত কমে যাবে, আর স্প্রেড যত কমিয়ে দিব পিক পয়েন্ট তত হাইট হয়ে যাবে, মানে আরও বেড়ে যাবে। স্প্রেড যত হবে তত পিক পয়েন্ট কমছে, আর যত স্প্রেড ঘনীভূত হবে, অ্যাকুমুলেট হবে, পিক পয়েন্ট বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে মোটামুটি এইরকম সিচুয়েশন হতে পারে, একটা হতে পারে ধরে নিলাম খুব হাই, একটা ধরে নিলাম কম, আর একটা ধরে নিলাম মাঝারি। এখন আসো আমাদের প্রথম যেটা ছিল বেল শেপ, এইটাই তো ছিল আমাদের বেল শেপ, ঠিক আছে, এটা আমাদের বেল শেপ ছিল, এটা ব্যালেন্স আছে। কোনো কারণে এইটার যদি এতটুকু স্প্রেড, এটাকে আরও বাড়িয়ে দেই হয়ে যেতে পারে এইটার মতন, আর একটু কমিয়ে দেই এইটার কাছাকাছি আসতে পারে, মানে আগের এইটা যদি আমরা স্প্রেড করে দেই, সাপোজ মনে করো এরকম হয়ে গেল, সাপোজ আমরা ধরে নিলাম এই লেভেলে চলে আসলো আরও স্প্রেড করে দিয়ে, মনে করো। আর একটা হচ্ছে যে আর একটু স্প্রেড করে দিলাম, সেক্ষেত্রে হয়তো আর একটু উঠে আসলো, ঠিক আছে, যেটা এই প্রথমটা আর এই নর্মালটার মাঝামাঝি বা নর্মালটার খুব কাছাকাছি আসতে পারে, বাট নর্মাল হতে পারবে না, নর্মালের চেয়ে অবশ্যই নিচে থাকবে। আর এই যে নিচে যেটা থাকলো এটার চেয়ে উপরে থাকবে, এই যে নিচে যেটা এটাকে ফ্ল্যাট বলে, ফ্ল্যাট শেপ, ঠিক আছে, ফ্ল্যাট শেপ, এটা শেপটা ফ্ল্যাট। আচ্ছা, আর যেটা আর একটু উপরে থাকে, যেমন এই ফ্ল্যাট শেপের উপরে বাট নর্মালের নিচে, এই লেভেলে যেটা থাকে মনে করো এইটার নাম হলো মেসো, মেসো। আর যেটা হচ্ছে সবচেয়ে উপরে, মনে করো এটার স্প্রেড আরও করে দিয়েছি, এই রকম লেভেলে উঠে গেছে, আরও অনেক বেশি উপরে উঠে গেছে, এই জিনিসটা হচ্ছে যেটাতে পিকটা বেশি হাই, এইটাকে বলা হয় লেপ্টো। এই যে ফ্ল্যাট, এইটার আসলে সুন্দর নামটা হচ্ছে ফ্ল্যাটি, ফ্ল্যাটি, ফ্ল্যাটি আমরা কি করতেছি কার্টোসিস, তো এটাকে ফ্ল্যাটি কার্টিক,
কার্টিক বলে, ফ্ল্যাটি কার্টিক, এটাকে বলা হয় মেসো কার্টিক, এটাকে বলা হয় লেপ্টো কার্টিক। এই কার্টোসিস 3 রকমের হয়। খেয়াল রাখতে হবে যেটা ফ্ল্যাটি কার্টিক সেটা হচ্ছে ফ্ল্যাট টাইপের, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের অনেক নিচে থাকবে, স্প্রেড সর্বোচ্চ হবে, স্প্রেড সর্বোচ্চ হবে যত দূর হয় সেটা। আবার এরকম হবে না যে হইতে হইতে তুমি বেজ লাইনের সাথে মিশিয়ে দিছো, তাহলে কিন্তু আবার তার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এটা বোঝানো হচ্ছে যে বেজ লাইনের উপরে অবশ্যই সেটা মেসোর নিচে, ঠিক আছে। আর মেসো কার্টিক মানে মেসো কার্টিক এটা হচ্ছে নর্মালের নিচে ফ্ল্যাটের উপরে, তবে এটা জেনারেলিভাবে নর্মালের খুব কাছে থাকে, এই জন্য এটাকে মানে এইটাকে নিয়ারেস্ট নর্মাল প্রবাবিলিটি কার্ভও বলা হয়, নিয়ারেস্ট নর্মাল প্রবাবিলিটি কার্ভও বলা হয়, ঠিক আছে। আর যেটার পিক অনেক হাই, এটা হচ্ছে নর্মালের চেয়ে অনেক হাই হবে পিক, সেটাকে আমরা বলবো লেপ্টোকার্টিক। এইটাতে স্প্রেড হবে সবচেয়ে কম, এটার স্প্রেড হবে সবচেয়ে কম, পিক হবে সবচেয়ে হাই। সো কার্টোসিসে আমরা যদি বেল শেপের, আমাদের বেল মানে হচ্ছে ওটা আমরা বলছি ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে আবার 3টা শেপে পরিবর্তন করা সম্ভব। এই 3টা শেপের একটা যদি হয় ফ্ল্যাটি, একটা যদি হয় মেসো। এই মেসো বলতে বোঝাবে যে নর্মালের নিচে ফ্ল্যাটের উপরে, আর ফ্ল্যাটটা বোঝাবে বেজের উপরে মেসোর নিচে। আর কার্টিকটি নরমালের কি কাছাকাছি হবে বলতে নিচের দিক থেকে আছে না, নিচের, এটা উপরে যাবে না, উপরে শুধুমাত্র লেপ্টো। লেপ্টোটা অবশ্যই নর্মালের উপরে থাকবে, আর নর্মালের খুব কাছাকাছি অথবা নিচে তবে ফ্ল্যাটের উপরে সে হচ্ছে মেসো। আর যে হচ্ছে মেসোর নিচে বেজের উপরে সে হচ্ছে ফ্ল্যাটি, ঠিক আছে। তো এই কার্টোসিস এই 3 রকমের হতে পারে। এইখানে একটা জিনিস আছে যে ভ্যালু দেখে বোঝা যায়, সেটা হচ্ছে যদি ওই যে আমরা মোমেন্টামের উপর বেস করে কার্টোসিসের ভ্যালু বের করলাম, ওই ভ্যালুর যদি এইরকম হয় যে গ্রেটার দেন 0.263 মেবি, একবার একটু দেখে নেই আমি, এইরকমই হবে মেবি, কিন্তু এক্স্যাক্টলি মনে নেই, লেস দেন 2.6। হ্যাঁ, যদি আমাদের যে কার্টোসিস বিটা 2 এইটার ভ্যালু মানে কার্টোসিসের ভ্যালু যদি 0.263 এর বেশি হয়, তাহলে আমরা সেটাকে ফ্ল্যাটি কার্টিক বলবো। আর যদি লেস দেন 0.263 হয়, তাহলে সেটাকে বলবো মেসো কার্টিক। আর যদি ভ্যালুটা ইকুয়াল 0.263 হয়, তাহলে আমরা এটাকে বলবো লেপ্টো। এই মানটা যে কোত্থেকে আসলো, কিভাবে আসলো এক্স্যাক্টলি আমি জানি, এটা দিয়ে দিছে, বলেছে যে এই ভ্যালুটা যদি এরকম হয় ফ্ল্যাটি, এটা মেসো, এটাই অনেকটা ইসের মতন, মনে করো যে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান দিছে, আমরা ব্যবহার করে যাচ্ছি, ঠিক আছে। নিউটনের সূত্র 3টাই হলো, কেন 4টা হলো না, কেন 2টা হলো না, এইটার যেরকম উত্তর খুঁজতে গেলে গবেষণা করতে হবে। এটারও অবশ্যই প্রমাণ আছে, বাট আমরা তার ওই লেভেলে যাচ্ছি না, তাই করছি না আমরা এটা ব্যবস্থা। তবে এটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের এর মান বের করা যায়। করতে পারো, এটা খুব যে একটু খুব হার্ড লেভেলের তা না, এটা বিএসসিতে পড়ানো হয়, তবে যারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টেই পড়ে, অথবা যারা হচ্ছে মনে করো অ্যাডভান্স কী যেন একটা সাবজেক্ট বলে গেলাম, এই স্ট্যাটিস্টিক্স বেস, ওই সকল ডিপার্টমেন্টগুলোর মধ্যে অবশ্যই এগুলোর প্রুফ অবশ্যই পড়ায়। যেমন মহাকর্ষীয় ধ্রুবক জি এর যে মানটা, সেটা যারা ফিজিক্সে পড়ে তাদের 3rd ইয়ারে পড়তেই হবে, এটা মানে প্রুফ করতে হবে প্র্যাকটিক্যাল করে যে হ্যাঁ এটা অভিকর্ষীয় স্তর জি এর মান এরকম হয়, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এরকম হয়। আরও কিছু কিছু মান ছিল যেগুলো আমরা খালি মুখস্থ করে গেছি, অমুক ধ্রুবকের মান এত, অমুক ধ্রুবকের মান এত আছে।
যাই হোক ওটা ক্যালকুলেশন করে, এটারও মান আছে, আমরা ওই ক্যালকুলেশনে যাচ্ছি না, আমরা খালি জেনে রাখতেছি যে এই মানটা বড় হলে কি, ছোট হলে কি, সমান হলে কি। স্যার ফিজিক্সের ওই জে এর মান দিয়ে কি আমরা যে বি এর ভ্যালুকে গায়েব এরকম করে প্রশ্ন করে। এই যে তোমাদের একটু আগে এই যে কোশ্চেন ইজি শর্টের কথা বললাম না, এই কোশ্চেনগুলো কোথায় আসে জানো? আন্ডার গ্র্যাজুয়েশনে যদি কেউ বিটেকের জন্য আইআইটিতে অ্যাডমিশন দেয়, তাদের এগুলো অবশ্যই জানতে হবে। এখান থেকে অলওয়েজ প্রত্যেকবার কোশ্চেন আসে, এই মোমেন্টাম, কার্টোসিস আর স্কিউড। বিশেষ করে স্কিউড থেকে এমসিকিউ কোশ্চেন আসেই। স্কিউডের ক্ষেত্রে ওরা ওই গ্রাফটাকে একটু ডেসক্রিপটিভ করে অপশন দেয় যে এক্ষেত্রে তোমার ডিসিশন কি হবে, অপিনিয়ন, ওখানে অনেক অপশন দেয়। এটা তো বি2 মানের সাথে এটা রিলেশনশিপ বুঝাইছে না? বলেছি যে কার্টোসিসের মান যদি এইরকম হয়, এটা মান, তার মানে হচ্ছে ওইখানে আমার চেক করতে হবে এই তিনটার যেটা হবে সেটা হয়, এইটা হবে, নাহলে এটা হবে, নাহলে এটা হবে। কার্টোসিসের মান ওই যে মোমেন্টাম থেকে বের করলাম, বিটা টু এর হচ্ছে কার্টোসিস। বুঝতে পারছো? তার মানে কার্টোসিস 3 রকম, ফ্ল্যাটিক, মেসো, লেপ্টো। কার কী রকম বৈশিষ্ট্য বললাম এটা একটু মাথায় রাখিও, কারণ হচ্ছে এইগুলোই তোমাদের আসতে পারে। ঠিক আছে, এটা নর্মাল। ক্লাসে কেউ যদি 60% মার্কস পায় স্ট্যান্ডার্ড, এটা নর্মাল, এটাই 60। এর হচ্ছে এইগুলো হচ্ছে মনে করো 40-এর কাছে, এরা 40-এ আর 40-এর কাছে, এরা হচ্ছে এই 60 আর 40-এর মাঝে মেসো, আর এই 60-এর উপরে যে গেছে সেই স্ট্যান্ডার্ড, মোর স্ট্যান্ডার্ড। যেমন মনে করো যে শুভ, ওর নাম কি? শুভ। তোমার কয়টা নাম একসাথে নিয়ে নিছো? আবার আমরা হুজুরও বলতে পারি। এখন একবার ই করে দাও।